তো বক্স মডেল করার জন্য আমরা এর আগে পেডিং, মার্জিন, বর্ডার, তারপর হাইট, উইডথ এই জিনিসগুলো আমরা জানি এবং শিখছি। তারপরে বক্স মডেলে আমরা হাইট, উইডথ দিছি, তো ওখানে আমরা মার্জিনের কাজ করছিলাম, পেডিংয়ের তেমন কাজ করিনি। তো এখানে আরেকটা আছে হলো যে আউটলাইন। এই আউটলাইনটা হলো যে আপনারা বাসায় দেখবেন, বাসায় দেখে আপনাদের যেখানে প্রবলেম হয় সেটা বলে দেবেন, ঠিক আছে? আপনারা তো কেউ আমাকে জিজ্ঞাসা করেন না, কোনোদিন মেসেজও দেন নাই যে ভাই এটা কি। বাসায় একটু প্র্যাকটিস করে বলবেন যে এইখানে একটু বোঝার সমস্যা হচ্ছে, কি এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো জানাবেন, ঠিক আছে? তো এই যে আউটলাইনটা আপনাদের জন্য দেওয়া হলো, আপনারা এইটা দেখবেন বাসায়। এরপরে আছে হলো যে টেক্সট। আমরা আজকে হলো যে টেক্সট নিয়ে আলোচনা করব এবং টেক্সটের কি কি কাজ করা যায় সেগুলোর আমরা শিখবো আর কি। টেক্সট এবং ফন্ট, টেক্সট এবং ফন্ট দেখি। তো টেক্সটের মধ্যে হলো যে আমরা যে লেখাগুলো দেখি, এই লেখাগুলোই হচ্ছে যে আমাদের টেক্সট। এই লেখাগুলোকে বিভিন্ন ধরনের আমাদের কাজ করার প্রয়োজন হয়, যেমন টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করা, টেক্সটগুলো আমাদের লেফটে নিব নাকি রাইটে নেব, নাকি সেন্টারে থাকবে, নাকি জাস্টিফাই হবে। আবার আমাদের এরকম থাকতে পারে যে একটা প্যারাগ্রাফ লিখছি, প্রথমের দিকে এই অংশটুকু একটু দূরে থাকবে, ফাঁকা থাকবে, এরকম দরকার হইতে পারে। অথবা আরও এরকম দরকার হইতে পারে ফার্স্ট যে ইয়েটা আছে, লেটারটা আছে, সেই লেটারটাকে আমাদের অন্য কোনো স্টাইল করার প্রয়োজন হতে পারে। তো ওগুলো অবশ্য আমরা পরবর্তীতে শিখব। নর্মালি টেক্সটের যেগুলো কাজ, যেমন হচ্ছে টেক্সটের লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, জাস্টিফাই অ্যালাইন, এরকম অ্যালাইনগুলো করব। এই কাজগুলো করব আমরা অ্যালাইনমেন্টে। তারপরে এখানে আছে টেক্সট ডিকোরেশন। এই ডিকোরেশন বলতে আমরা আন্ডারলাইনকে বুঝি, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, হ্যাঁ। আবার হলো যে থাকবে না, ডেকোরেশন করা, এইটা হলো যে আন্ডারলাইন জাতীয় যত ধরনের কাজ আছে সেগুলো করব আমরা এই টেক্সটের ক্ষেত্রে। আমি দিলাম যে এই টেক্সট ডেকোরেশন, এর নিচে একটা আন্ডারলাইন হবে, তার জন্য আমাদের এই টেক্সট ডেকোরেশন থেকে কাজ করতে হবে। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। আমাদের অনেক সময় এরকম থাকবে যে আমরা যেই একটা টেক্সট লিখছি, এই টেক্সটটা হলো যে আমাদের আপার ক্যাস, লোয়ার ক্যাস আছে, আমাদের এটাকে আপার ক্যাস বানাইতে হবে অথবা ক্যাপিটালাইজ বানাইতে হবে, মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের অক্ষর, এই ধরনের কিছু কাজ করতে হবে, হ্যাঁ। এগুলোর জন্য হলো যে আমাদের এই ট্রান্সফরমেশনটা দরকার, টেক্সট ট্রান্সফর্ম। তারপরে দরকার আছে টেক্সট স্পেসিং। এটার কাজ হলো স্পেস দেওয়া, মানে একটা লেটার থেকে আর একটা লেটারের আমরা একটু দূরত্ব তৈরি করতে চাই, যেন একটু ফাঁকা থাকে স্পেসগুলো, অথবা প্রথম লাইনটার মধ্যে আমি একটু স্পেস দেব, সেই ক্ষেত্রে আমরা এই স্পেসিংটা ব্যবহার করতে পারি, স্পেসিং, হ্যাঁ। এই টেক্সট ইন্ডেন্ট একটা আছে, এটার এক ধরনের কাজ আছে। তারপর লেটার স্পেসিং এক ধরনের কাজ, প্রত্যেকটা লেটারের মধ্যে একটু দূরত্ব তৈরি করবে। তারপর ওয়ার্ড স্পেসিং আছে, লাইন হাইট আছে, হ্যাঁ। এই কাজগুলো আমরা শিখব। তো শুরুতে আসি আমরা হলো যে টেক্সটের আমরা যেই কাজগুলো করছি, আজকে আমরা একটা ফোল্ডার তৈরি করছি 12 তারিখ। এটা আমার গত ক্লাসের কাজ ছিল আমাদের, এটা আমরা তুলে দেব, এগুলোর দরকার নাই, আমরা আমাদের মতো করে আজকেও কাজ করব। এখন আমাদের পুরো পেজটা ফাঁকা আছে, আমরা একটা নর্মালি আগে একটা প্যারাগ্রাফ নিয়ে আসবো, একটা প্যারাগ্রাফ, এইটাই আমাদের একটা প্যারাগ্রাফ পি। ওকে, তো আমাদের একটা প্যারাগ্রাফ আছে পি ট্যাগে। এখানে আমি আর একটা চাইলাম যে আমি একটা হিডিং ব্যবহার করব, এখান থেকে হিডিংটা আমি দিয়ে দিই। আচ্ছা, এরকম আমাদের এই প্যারাগ্রাফটার উপরেই আমাদের টেক্সটে যত ধরনের কাজ। প্যারাগ্রাফ পি শেষের পর আরেকটা পি পড়ছে না, এখন নাই, পিটা আমি কেটে দিয়েছি।
ওকে, একটু প্যারাগ্রাফটা বড় করাই দেই। সরি, এটা হলো যে আমাদের একটা প্যারাগ্রাফ, আর এটা হলো যে আমাদের একটা হেডিং। তা আমি চাচ্ছি এই হেডিংটার নিচে একটা আমি বর্ডার দেব। তা আমরা এই বর্ডারগুলো নর্মালি আমরা বর্ডার দেওয়ার জন্য, আন্ডারলাইন দেওয়ার জন্য, বর্ডার তো আমরা শিখছি, নিচের দিকে একটা আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করছিলাম, যে ইউ, এরকম ইউ দিয়ে আমরা আন্ডারলাইন তৈরি করি, তাই না? অটোমেটিক হয়ে যায় স্ল্যাশ দিলে, এই যে অটোমেটিক এখানে ইউ দিলেই আন্ডারলাইন হয়ে যায়। তা আমরা এখানে বর্ডার ব্যবহার করার জন্য এরকম ইউ আর কাজ করব না, ইউ এর কাজ খুবই কম লাগবে আমাদের। জাস্ট আমাদের ওই ফরম্যাটিং এর অনেক ট্যাগ আছে যেগুলো আমাদের লাগবেই না, সেই কাজগুলো আমরা সিএসএস দিয়েই করতে পারবো। যেমন বোল্ডের কাজ, বি ট্যাগের কাজ, ইউ ট্যাগের কাজ, তারপর আই ট্যাগের কাজ, আইতে হলো যে ইটালিক করে, এই ধরনের কাজগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এর নিচে একটা আন্ডারলাইন হবে, হ্যাঁ, সেটার জন্য আমাদের টেক্সট যে ডেকোরেশনটা আছে সেই টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা সেটা করব। তা আপনি এইটা সরাসরি ট্যাগ সিলেক্টর দিয়েও কাজ করতে পারেন, অথবা হলো যে ক্লাস অথবা আইডি দিয়েও কাজ করতে পারেন। আমি দিলাম হেড 1 অথবা হেড 2, এরকম একটা ক্লাসের নাম দিলাম। যদি আমরা HTML এ ক্লাস লিখি তাহলে এটা CSS এর ক্ষেত্রে কি দিতে হয়? আমরা সবারই এটা মনে আছে যে CSS এর ক্ষেত্রে ডট দিতে হয়, তাই না? এটার জন্য যেমন টেক্সট ডেকোরেশন বলা হয় এটাকে, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এই আন্ডারলাইন দিলে আমাদের নিচের দিকে একটা আন্ডারলাইন চলে যাবে, ঠিক আছে? আমি এই পার্টটার কথা বলতেছি, এই ডেকোরেশন। আপনি চাইলে আপনাদের অনেক সময় ওই ফরম্যাটিং ট্যাগে আর একটা ছিল এরকম, যে এখানে লাইন থ্রো কেটে দেওয়ার জন্য ডেল আমরা ব্যবহার করছিলাম, ডেল একটা ফরম্যাটিং ট্যাগ, সেটার জন্য এরকম দরকার হচ্ছে লাইন থ্রো হলে এটা হলো যে এই লাইনটা আমাদের কেটে দিবে, এই লেখাটাকে আমাদের কেটে দিবে এরকম করে লাইন থ্রো। আর একটা হলো যে উপরে যদি আমাদের কখনো বর্ডার দরকার হয় ওইটাকে বলা হয় ওভারলাইন, এরকম উপরে যদি কখনো দরকার হয় সেটাকে আমরা ওভারলাইন বলবো। তো এরকম আপনাদের অনেক সময় আন্ডারলাইন দরকার হবে, লাইন থ্রো দরকার হবে, অথবা ওভারলাইন দরকার হবে এই টেক্সটের, অথবা অনেক জায়গায় দেখবেন যে আপনার এরকম একটা বর্ডার দেওয়া আছে, সেই বর্ডারটা তুলে দিতে হবে। যেমন আমি যদি একটা এ ট্যাগ লিখি, নিচে একটা এ ট্যাগ দেব, AHREF হ্যাশট্যাগ, এখানে লিখে দিলাম যে রিড মোর। তো এই রিড মোর যখন আমি লিখলাম, দেখেন এই ট্যাগের ক্ষেত্রে অটোমেটিক একটা কি আসছে, অটোমেটিক একটা বর্ডার আসছে, প্লাস একটা কালার আসছে, আপনাদের হয়তো দেখা যাচ্ছে না, দেখেন একটা বর্ডার চলে আসছে। আমাদের এরকম দরকার হতে পারে, এই যে ডিফল্ট যে বর্ডারটা আসছে এই বর্ডারটা দরকার নাই, এই বর্ডারটা আমাদের দরকার নেই। তখন আপনি কি করবেন? ওইটা তুলে দেওয়ার জন্য আপনি যদি বলেন যে বর্ডার নান, তাহলে কিন্তু হবে না। এটার জন্য লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান। এ ট্যাগে আমি যে সরাসরি এ ট্যাগটা লিখছি, লিখে আমাদের এই যে প্রপার্টিটা হলো যে টেক্সট ডেকোরেশন, এটা কি করে আন্ডারলাইন দেয়, তারপর লাইন থ্রো করে, আর হচ্ছে ওভারলাইন দেয়। আর একটা হলো যে নান, যদি আমার কখনো দরকার না হয় তা সেক্ষেত্রে আমি এরকম টেক্সট ডেকোরেশন নান ইউজ করব। নান দিলে কি হবে, এই যে আমার এখান থেকে বর্ডারটা চলে গেছে, ঠিক আছে? আমাদের এই বিশেষ করে এ ট্যাগের ক্ষেত্রে যখন আমাদের হাইপারলিঙ্ক ব্যবহার করব, সেই হাইপারলিঙ্কে এই বর্ডার টেক্সট ডেকোরেশন নান এইটা খুবই ব্যবহার হবে, টেক্সট ডেকোরেশন নান। আর যদি কখনো হলো যে টেক্সট ডেকোরেশন আপনার নান থাকে, সেক্ষেত্রে আপনার হলো যে কিন্তু আন্ডারলাইন আপনার দরকার, তখন আপনি এই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন অথবা ওভারলাইন অথবা লাইন থ্রো এই প্রয়োজন অনুযায়ী এই কয়েকটা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটাই গেল হলো যে টেক্সটের ডেকোরেশন সম্পর্কে আলোচনা। এখন আমরা আসি হলো যে টেক্সটের অ্যালাইন বলতে হচ্ছে যে অ্যালাইনমেন্ট করা, টেক্সটগুলোকে অ্যালাইনমেন্ট করা। যেমন আমার টেক্সটগুলো হচ্ছে যে লেফট অ্যালাইনে আছে, আপনি চাইলে এটা রাইট অ্যালাইনে দিতে পারেন। তো এগুলো সবগুলো হচ্ছে যে টেক্সটের এই প্রপার্টি। যেমন টেক্সট অ্যালাইন, টেক্সটের কিছু অ্যালাইনমেন্ট আছে, ALIGN। টেক্সট অ্যালাইন হচ্ছে যে রাইট, আপনি এরকম দিকগুলো বলে দিতে পারবেন। যেমন রাইটে গেলে
এদিকে হলো যে রাইটে চলে আসবে। এটা আমি শিরোনামে দিছি, আমি প্যারাগ্রাফে দিয়ে দিই। এটা পি ট্যাগ। আমাদের ডিফল্ট ভাবে প্যারাগ্রাফগুলো হচ্ছে যে লেফটেই থাকে। যে কোনো টেক্সট যদি অথবা কন্টেন্ট অথবা ডিপ সবগুলো লেফট থেকেই আমাদের পজিশন করায়। এখন দেখেন রাইটের থেকে আমাদের সবগুলো মিল আছে লাইনগুলো, কিন্তু আমাদের লেফটের দিকে এলোমেলো আছে। আপনাদের যে কোনো দিকেই আপনি এরকম করে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারেন, টেক্সট লেফট অথবা রাইট, অথবা সেন্টার অ্যালাইন দরকার হতে পারে, যে আমাদের লেখাগুলো সবসময় সেন্টার থেকে স্টার্ট হবে এবং সবগুলোই দুই দিকেই হলো যে এলোমেলো আছে কিন্তু সেন্টার অ্যালাইন, এটাকে বলা হয় সেন্টার অ্যালাইন। আপনি এটা যদি সেন্টার দরকার হয় দিবেন, অথবা দুই দিকেই আপনার যদি সমান দরকার হয় সেক্ষেত্রে আপনি জাস্টিফাই ব্যবহার করতে পারেন, JUSTIFY, জাস্টিফাই। এই জাস্টিফাইটা দিলে আপনার দুই দিকেই সমান আছে। এটা হলো যে অ্যালাইনমেন্ট বিষয়। একটা গেল টেক্সট ডেকোরেশনের কাজ হলো যে আপনি আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো এগুলো দিবেন। তারপরে হচ্ছে যে টেক্সট অ্যালাইনমেন্টের কাজ হলো, টেক্সট অ্যালাইনের কাজ হলো যে লেফট অ্যালাইন করা, রাইট অ্যালাইন করা, তারপর সেন্টার অ্যালাইন করা, জাস্টিফাই করা। এই চারটা, অন্য তেমন কোনো কিছু নাই। তারপরে আছে টেক্সটের কালার। টেক্সট কালার করার জন্য তেমন কোনো প্রপার্টি নাই, এরকম কোনো প্রপার্টি নাই যে টেক্সট কালার। মানে আমরা তো যেরকম দেখতেছি যে টেক্সট অ্যালাইন, সেক্ষেত্রে আমরা টেক্সট অ্যালাইন লিখছিলাম। ডেকোরেশনের ক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন এরকম লিখছিলাম। তো টেক্সট কালারের ক্ষেত্রে এরকম কোনো প্রপার্টি নাই যে টেক্সট কালার। আমরা নর্মালি যেইটা দিয়ে কালার দেওয়া শিখছি, কালার প্রপার্টি, সেই কালার প্রপার্টি দিয়েই টেক্সট কালার করা হয়। এইটাই হলো যে এই কালার প্রপার্টিটাও টেক্সটের আন্ডারেই পড়ে। ঠিক আছে, আপনি এখানেই লিখে দেন কালার হলো F00, লাল কালার। তো কালার বিষয়ে তেমন কোনো প্রপার্টি, এর কোনো আর ভ্যালু অথবা অন্য কোনো কিছুই নাই। আপনি এখানে কালারের নেম, কালার কোড, হেক্স কালার কোড যা যাবতীয় আছে সবগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন। এটা গেল কালার। তারপরে আমাদের আছে হলো যে ট্রান্সফরমেশনের কাজ হলো যে আমাদের এই প্যারাগ্রাফটা স্মল লেটারের আছে, সবগুলোই ওয়ার্ডেই স্মল লেটারের আছে। আপনি এই কেসগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। এটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। আপনি যদি এরকম লেখেন যে আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম, এটাকে বলা হয় কেসগুলো চেঞ্জ করার জন্য আপনাকে টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে, আপার কেস। তাহলে আপনি এই প্রত্যেকটাই লেটারেই হলো যে আপনার আপার কেস হবে, প্রত্যেকটা লেটারেই আপার কেস হবে। আপনি যদি চান যে না আমি আপার কেস চাই না কিন্তু ক্যাপিটালাইজ চাই, ক্যাপিটালাইজ হলো যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে ক্যাপিটাল হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে ক্যাপিটাল হবে। যদি আপনার এরকম, মানে এগুলো কখন আপনার দরকার হয়? এগুলা দরকার হয় হলো যে আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন কিন্তু আপনার ক্লায়েন্ট বলতেছে আপনি সবগুলো প্রথমের, আমরা নর্মালি কিভাবে প্যারাগ্রাফ লিখি শুধুমাত্র প্রথম অক্ষরটা, যেমন এই যে দিস, এর টিটা বড় হাতের দেই এবং ফুল স্টপ শেষ হলে তারপরেরটা হলো যে বড় হাতের দেই, ক্যাপিটাল দিই, তাই না? আপার কেস লিখি। তো এরকম চাইতে পারে যে না আমার সবগুলোই আমার ক্যাপিটাল লাগবে, তখন কি আমরা আবার এটাকে রাইট করব, লিখবো? না, আমরা আবার লিখবো না, আমরা জাস্ট এরকম করে CSS দিয়ে কেসটা চেঞ্জ করাই দিলেই আমাদের কাজ হয়ে যাবে। যদি আপনাকে বলে যে প্রত্যেকটা ওয়ার্ড আপনার বড় হাতের দিতে হবে, তাহলে হলো যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ক্যাপিটালাইজ। আর যদি বলে যে না আমার সবগুলোই বড় ক্যাপিটাল হবে, তাহলে সবগুলো হচ্ছে যে আপার কেস, সবগুলোই আপার কেস। যদি বলে যে লোয়ার কেস, ডিফল্ট ভাবে আপনার লোয়ার কেসেই থাকে, লোয়ার কেস সবগুলোই দেখেন লোয়ার কেস আসছে। তারপরে আপনি যদি চান যে আর যে কোনো সময় যদি আপনার এরকম থাকে যে আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, যে কোনো সময় এটা চেঞ্জ করাই দিবেন। আর একটা আছে স্মল ক্যাপস, স্মল ক্যাপস, এটার মনে হয় না, ও টেক্সট ভেরিয়েন্ট, ওটা এখানে ব্যবহার হয় না। আপার ক্যাস, লোয়ার ক্যাস এবং ক্যাপিটালাইজ, মূলত এই কয়েকটাই হলো যে এখানে ব্যবহার করা হয়। এখানে হয়তো আরও আছে আপার ক্যাস, লোয়ার ক্যাস এবং ক্যাপিটালাইজ, এই তিনটাই, তেমন আর কোনো কিছু নেই। এগুলো হলো যে আপনার প্রয়োজন অনুযায়ী
ব্যবহার করতে হবে, কিন্তু আপনার এগুলো জানা থাকতে হবে, না জানলে আপনি ব্যবহার করতে পারবেন না। তারপরে হচ্ছে যে এখান থেকে টেক্সট স্পেসিং। স্পেসিং এর কাজ হলো যে স্পেস দেওয়া। আপনি প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে স্পেস দিতে পারেন। যেমন একটা এখানে আছে, এটার খুবই কম লাগবে আপনাদের, এখানে এটা তেমন দরকার হয় না। টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্ট, এই টেক্সট ইনডেন্টের কাজ হলো আপনার যে প্যারাগ্রাফ যদি একটা থাকে, সেই প্যারাগ্রাফের প্রথম লাইনের শুধুমাত্র কাজ করবে। প্যারাগ্রাফের প্রথম লাইনে শুধুমাত্র টেক্সট ইনডেন্টটা কাজ করে। টেক্সট ইনডেন্ট বলতে আপনি এই প্যারাগ্রাফটা প্রথম লাইনটা একটু দূর থেকে শুরু করবেন, 50 পিক্সেল দূরে শুরু হবে। এটার জন্য হচ্ছে যে টেক্সট ইনডেন্ট ব্যবহার করা হয়। যেমন টেক্সট ইনডেন্ট হলো যে আমি দিলাম 60 পিক্সেল। এটার কাজ হলো প্রথম লাইনে শুধুমাত্র, এটা কাজ করবে শুধুমাত্র প্রথম লাইনে। দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, টেক্সট ইনডেন্ট। আরও আপনার যদি দরকার হয় যে না আমার প্রত্যেকটা লেটারের মাঝখানেই গ্যাপ থাকবে, সেক্ষেত্রে আপনি টেক্সট লেটার স্পেসিং ব্যবহার করতে পারেন। লেটার স্পেসিং, তার জন্য টেক্সট লেটার স্পেসিং লাগবে না, শুধুমাত্র লেটার স্পেসিং দিলাম যে আমি 3 পিক্সেল আমি স্পেস দিব। এটার কাজ হলো প্রত্যেকটা লেটারের মাঝখানে আবার গ্যাপ আসবে। এই দেখেন একটু ছিড়ানো ছাটানো হয়েছে না। আপনার এই কাজগুলো হলো যে প্রয়োজন ভেদে লাগে। আমার এখন আমি দিলাম যে 2 পিক্সেল অথবা 1 পিক্সেল, 1 পিক্সেল দিই, অল্প একটু শুধুমাত্র স্পেস হবে লেটার স্পেসিং। মানে নর্মালি আমাদের যেটা ছিল, আমাদের যখন এই লেটার স্পেসিংটা দেওয়া ছিল না, তখন যেটা হইতো একটু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই ক্লাস নিতেছি স্যার, পরে এখন ফোন দেবো আপনাকে। ওকে ওকে, আচ্ছা। তো এই লেটারগুলোকে আপনার প্যারাগ্রাফের দেখবেন যে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা পিএইচডি দিবে, সেখানে দেখবেন যে লেটারগুলো কি অবস্থায় আছে। অনেক সময় এই নর্মালি এরকমই থাকবে, অনেক সময় দেখবেন যে ওখানে স্পেস দেওয়া আছে, তখন আপনি লেটার স্পেসিং ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন যে না প্রত্যেকটা ওয়ার্ডের এখানে তো 1 পিক্সেল করে স্পেস দেওয়া থাকে, এই যে এখানে একটা করে স্পেস দেওয়া থাকে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে করে ডিফল্টভাবে। আপনি এই স্পেসটাও আপনি বাড়াইতে পারেন, ওটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। লেটার স্পেসিং এর কাজ হলো যে লেটার থেকে লেটারের দূরত্ব করানো, আর ওয়ার্ডের কাজ হলো ওয়ার্ড থেকে ওয়ার্ড স্পেসিং 5 পিক্সেল। তো এর বাইরেও অনেকগুলো কাজ আছে। এই দেখেন এখানে ওয়ার্ডের মধ্যে থেকে ওয়ার্ড পর্যন্ত বহু দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি এখানে দিয়েছিলাম 5 পিক্সেলের একটা দূরত্ব, এখানে 5 পিক্সেলের দূরত্ব তৈরি হয়েছে। তো এই কাজগুলো হলো যে আপনি আমাদের ডে বাই ডে হলো যে আরও অনেকগুলো কাজ হবে, এগুলোর প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে। এগুলোর প্রত্যেকটা কাজেই আমাদের দরকার। এই টেক্সটের ক্ষেত্রে টেক্সটের এই জিনিসগুলো খুবই আমাদের ইম্পর্টেন্ট। একটা হলো যে টেক্সট অ্যালাইনের কাজ, লেফট রাইট জাস্টিফাই অথবা সেন্টার। কালারের কাজ আমরা তো নর্মালি আমরা করবোই এটা। তারপর টেক্সট ট্রান্সফর্মের কাজ, আমরা ছোট হাতের অক্ষরের প্রয়োজন নাকি বড় হাতের অক্ষরের প্রয়োজন, অথবা প্রত্যেকটা ওয়ার্ডের বড় হাতের অক্ষর প্রয়োজন, এই কাজগুলোর জন্য আমাদের ট্রান্সফর্ম দরকার। আমাদের যদি কখনো প্যারাগ্রাফের প্রথম লাইনটাতে কখনো স্পেস দেওয়ার দরকার হয়, তার সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টেক্সট ইনডেন্ট। তাছাড়া এটার তেমন কোনো কাজ হবে না, এটার কাজ খুবই কম। তারপরে যেটা আছে লেটার স্পেসিং, প্রত্যেকটা লেটার থেকে লেটার পর্যন্ত যে স্পেস দেওয়া যদি দরকার হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লেটার স্পেসিং। কখনো যদি আমাদের ওয়ার্ড থেকে ওয়ার্ডের মধ্যে স্পেস দরকার হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়ার্ড স্পেসিং। টেক্সটের মোটামুটি এই কয়েকটা জিনিসেই। টেক্সট শ্যাডো তেমন এগুলো কোনো দরকার হয় না। এরকম টেক্সটের উপরে একটা শ্যাডো তৈরি করে, মানে ডাবল দেখা যায় একটা লেখাকে, এগুলো আর কি দেখলেই আপনারা বুঝবেন টেক্সট শ্যাডো। এই যে এখানে 2 পিক্সেল একটু শ্যাডো দিয়ে দিছে, এখানে বিভিন্ন কালারের শ্যাডো তৈরি করতে পারবেন। এরকম ফটোশপে যেগুলো আমরা ইফেক্ট তৈরি করি, সেই ইফেক্ট তৈরি করা যায়। এই যে এরকম ইফেক্ট তৈরি করা যায়, এগুলো ইজি কাজ। মেইন কাজগুলো হচ্ছে যে আমাদের এখানে টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, আর হচ্ছে যে টেক্সট স্পেসিং, যেটা লেটার স্পেসিং আমরা বলি। এই কয়েকটা জিনিস আমাদের খুবই দরকার হয়। আচ্ছা।